মাত্র 3টি উপকরণ দিয়েই যদি দোকানের মতো গোলাপজাম এবার বাড়িতেই বানানো যায়, তাহলে কিন্তু দোকান থেকে আর কিনতে হবে না। তাহলে আজকের রেসিপি গোলাপজাম বানানোর জন্য আমি এখানে কয়েকটি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা পরিমাণ ছানা আর গুঁড়ো দুধ, আর নিয়েছি ময়দা, সঙ্গে আছে বেকিং পাউডার আর আছে ঘি। প্রথমে আমি ছানাগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখানে আমি 25 গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি। তবে ছানাটা অনেক আগে থেকে তৈরি করা ছিল আমার ফ্রিজে, তাই দেখানো সম্ভব হয়নি। তবে আপনারা কিন্তু দুধের মধ্যে লেবু কিংবা ভিনেগার দিয়ে অনায়াসে এরকম ছানা তৈরি করে নিতে পারবেন। ছানাগুলো কিন্তু ভেঙে নিচ্ছি, ভালো করে হাত দিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। শুকনো ছানা, আপনাদের ছানায় জল থাকলে কিছুক্ষণ ধরে জলটা ঝরিয়ে নেবেন। এখানে আমি ছানাগুলো একদম ঝরঝরে করে নিয়েছি। আর এরপর এর মধ্যে 2 চামচ মতো গুঁড়ো দুধ রেখেছিলাম, সেটা কিন্তু ছানার মধ্যে সম্পূর্ণ গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। আর এখানে আছে ময়দা। এখানে আমি 25 গ্রাম ছানায় ছোটো চামচির 1 চামচি ময়দা নিচ্ছি। সব কিছু কিন্তু ভালো করে এরভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। ছানা, ময়দা আর গুঁড়ো দুধের মিশ্রণটা কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচি মতো বেকিং পাউডার মিশিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ আমি সমস্ত মিশ্রণটা ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখতে পারবো তত কিন্তু মন্ডাটা ভালো তৈরি হবে। এবার এর মধ্যে আমি 1 চামচি মতো ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার ফলে মিষ্টির গাগুলো কিন্তু খুবই মোলাম এবং তেলতেলে হয়ে যায়। আর ঘি না থাকলে আপনারা কিন্তু এখানে সাদা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে মিষ্টির গন্ধটা কিন্তু আরও ভালো আসে। এবার ঘিয়ের সাথে আমি আবারও ছানা ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। ছানায় যে দলা দলা ভাবটা আছে সেটা কিন্তু ভালো করে মাখতে মাখতে দেখবেন একদম মোলাম হয়ে যায়। আর ততক্ষণ অবধি কিন্তু ভালো করে মেখে যেতে হবে। কিছুক্ষণ মাখার পর দেখুন ছানার মধ্যে কিন্তু আর দলা দলা ভাবটা নেই। ছানাটা কিন্তু ময়দার সঙ্গে একেবারে মিশে গেছে। আর যদি দেখেন হাতে একটু লেগে আছে, তখন আর একটু সামান্য ঘি নিয়ে ভালো করে ময়দাটার গায়ে মাখিয়ে দেবেন। আর হাতেও একটু মাখিয়ে নেবেন, দেখবেন আবারও আস্তে আস্তে একটু মাখতে মাখতে পুরো হাতের থেকে আর যে পাত্রে লেগে গেছে তার থেকেও কিন্তু পুরো মন্ডাটা উঠে আসবে। ছানার মন্ডা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এর থেকে আমি পছন্দ অনুযায়ী মিষ্টির সাইজগুলো বানিয়ে নেব। হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে নাড়ুর মতো গোল গোল করে নিতে হবে। আর যখন পাক দেবেন তখন কিন্তু চেপে দেবেন, তাহলে মিষ্টির গায়ে কোনো স্ক্র্যাচ থাকবে না। খেয়াল রাখবেন মিষ্টিগুলো গায়ে যেন কোনো ফাটল না থাকে, একদম যেন মসৃণ হয়। এখানে আমি মিষ্টির সাইজগুলো যেরকম তৈরি করছি তার থেকে কিন্তু একটু বেড়ে যাবে, কেননা মিষ্টিটা অনেকটাই কিন্তু ফুলে উঠবে। তাই যে সাইজ করবেন তার থেকে একটু ছোটো মন্ডা পাকিয়ে নেবেন। সব মিষ্টিগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। এখানে আমার 25 গ্রাম ছানায় কিন্তু 5টা মিষ্টি তৈরি হয়েছে। মিষ্টিগুলো রেডি হয়ে গেছে আমার। এবার এদিকে আমি মিষ্টির জন্য চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি। আর চিনিটা একটু যেই এরকম লালচেভাবে পুড়ে উঠতে শুরু করবে, তখন এর মধ্যে আমি যে পরিমাণ চিনি নিয়েছিলাম তার ডবল পরিমাণ জল দেবো। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছিলাম, তার জন্য আমি 2 বাটি জল দিলাম। চিনিটা কিন্তু ভালো করে গলে যেতে শুরু করে। প্রথমে একটু দেখবেন তলায় লেগে যাচ্ছে, কিন্তু চিনিটা আমি পুড়িয়ে নিয়েছিলাম। তারপর দেখবেন ফুটতে শুরু করলে আপনি ছাড়িয়ে গেছে। আর এর মধ্যে গোটা এলাচ একটা ফাটিয়ে দিচ্ছি। চিনিটা এইভাবে একটু লালচে করে নিলে কিন্তু যে আমাদের চিনি শিরাটা তৈরি হবে সেটা কিন্তু একেবারে দোকানের মতো তৈরি হবে। চিনি শিরাটা কিন্তু একদমই এরকম পাতলা হবে। এবার কড়াইতে কিছুটা তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন তেলটা যেন বেশি গরম না হয়ে যায়, মোটামুটি গরম হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দেবো। মিষ্টিগুলো
এপিট ওপিট নাড়াচাড়া করে দেবো, তবে একদমই হালকা আঁচে। আর সবচেয়ে সোজা উপায় হলো এইভাবে চামচিটা উল্টো করে ধরে মিষ্টিগুলো উল্টানো, তাহলে কিন্তু মিষ্টিগুলো একটাও ভাঙবে না, যেমন আছে ঠিক তার তেমনি থাকবে। আর আস্তে আস্তে দেখুন এক পিঠ কিন্তু ভাজা হতে শুরু করেছে। আর এবার আমি সমানে এরকম নাড়তে থাকবো, কেননা বেশিক্ষণ রেখে দিলে কিন্তু এক পিঠ পুরো লাল হয়ে যেতে পারে, আর তখন কিন্তু একদিকে ভাজা হবে অন্যদিকে ভাজা হবে না। তাই অনবরত কিন্তু এইভাবে নাড়তে শুরু করব, তবে একটু আস্তে আস্তে। কিছুক্ষণ পর দেখুন মিষ্টির গাগুলো কিন্তু একেবারে কালার চেঞ্জ হয়ে আসছে, আর গ্যাসটা কিন্তু একদমই সিমে দিয়ে রেখেছিলাম ততক্ষণ। এবার আমি ভাজা মিষ্টিগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই একটু উষ্ণ গরম করে নিচ্ছি। একেবারে ঠান্ডা শিরায় কিন্তু দিলে হবে না, উষ্ণ গরম হয়ে গেলে একটা বাটিতে আমি শিরাটা ঢেলে দিচ্ছি। আর এখানে ছোট্ট টিপস আছে, এখানে বিরিয়ানির জন্য আমরা যে গোলাপ জলটা ব্যবহার করি ঠিক তার এক ঢাকনি গোলাপ জল এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে দেখবেন সেন্টটা কিন্তু একেবারে দোকানের মতো আসবে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। আর তার জন্য কিন্তু গোলাপ জামুনটা আরও সুন্দর হয়ে আসে। কিছুক্ষণ জন্য ঢেকে রাখার পর আমি গোলাপ জামুনটা 3 থেকে 4 ঘন্টা পর আবার খুললাম, আর দেখুন একটা অন্য পাত্রে সার্ভ করলাম। আর মিষ্টিগুলো কতটা কিন্তু ফুলেছে দেখলেই বুঝতে পারছেন। কইটু কইটু মন্ডা আমি তৈরি করেছিলাম, আর এখানে দেখুন কত বড় হয়েছে, তার মানে কিন্তু ভিতরে খুব ভালোভাবে রসটা ঢুকে গেছে। এবার আমি মিষ্টিটা কেটে দেখাচ্ছি, আর দেখুন কতটা নরম হয়েছে, আর ভেতরটাও কি সুন্দর স্পঞ্জি হয়েছে। তাহলে কলিনের রান্নাঘরের আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য কোনো একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।